আমি মনে মনে ভাবলাম, এখানে শাফিন ভাইয়া কি করতে আসবে? নিশ্চয় আমি ভুল গলিতে ঢুকে পড়েছি। আরেকটা গলি আছে, ওখানে গিয়ে দেখি। এই ভাবনাতেই পিছন ফিরে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াতেই হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম। এমনিতেই বিকেল থেকে না খাওয়া, তার উপর এই ঘটনায় শরীরে খুব একটা শক্তি আছে কিনা জানা নেই। পড়তে গিয়েও কোনো মতে নিজেকে সামলিয়ে নিলাম। শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়েছি। ইস, ব্যথা পাইছি। একটু আগেও তো এখানে কিছু ছিল না, এখন কি গজালো? মাথাটা ধরে ঠিকঠাক মতো দাঁড়াতেই পরিচিত কিছু আভাস পেলাম। সেই কড়া পারফিউমের তীব্র ঝাঁঝালো গন্ধ। সাথে সাথেই চোখ মেলে তাকালাম। চোখ মেলে তাকাতেই আমি পুরুষটিকে আবারও দেখলাম। সে প্রথমবারের মতোই থেকে নিজেকে হুন্ডিতে কভার করে রেখেছে। লোকটি আমার দিকে তাকিয়ে আছে। চশমার ভেতরে তাকানো চোখগুলো আমি অনুভব করতে পারছি। আমি একটু ভয় পেয়ে গেলাম। হাত পা পিছিয়ে গেল। লোকটি দুপা এগিয়ে এলো। আমি একটু ডুব গিললাম। লোকটি সেই নেশালো কণ্ঠে বলল, বেলা, শুনছো? সময় আমাদের আবারও সামনাসামনি দাঁড় করিয়েছে। বেলা, গভীর নেশালো কণ্ঠে লোকটি এগিয়ে এলো। মাত্র 1 থেকে 1.5 হাত দূরত্ব আমাদের মাঝে। আবার বলল, বেলা, সময়টা আমি পেয়ে গেছি। শুনছো কি তুমি বেলা? তুমি আমাকে রেখে সমুদ্রের জন্য এত উতলা হয়ে উঠছো কেন? আমার বড্ড হিংসে হচ্ছে। ভিতর থেকে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি কিন্তু এবার সত্যি সমুদ্রকে রাস্তা থেকে সরিয়ে দিতে আর কিচ্ছু বলতে দিলাম না। এই লোকটির মুখে সমুদ্র ভাইয়ার নাম শোনার সাথে সাথে আমার ভিতরটা অদ্ভুত এক শক্তির আবির্ভাব ঘটল। সমুদ্র ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ল। এই লোকটি কারণে আমার পুরুষটি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠাস করে একটা চড় মেরে দিলাম। আস্মিত চড়। সে আমার থেকে 2 কদম পিছিয়ে গেল। আমি চিৎকার করে বললাম, বেলা, বেলা, কে তোর বেলা? আমি তোর বেলা না, আমি সমুদ্রের চড়ুই। আর একবার এই ডাকটি ডাকবি, তোকে এখানে পুঁতে রেখে যাব। সেই মুহূর্তেই হো হো করে হেসে উঠল। আমার রাগ তরতরিয়ে বেড়ে উঠল। 2 কদম এগিয়ে গিয়ে আবার ঠাস করে একটা চড় অন্য গালে মেরে দিলাম। লোকটি হাসি থামিয়ে দিল। আমি রাগে থরথর করে কাঁপছি। বললাম, একদম হাসবি না, হাসবি না। কি, কয়েকদিন পর পর এসে তোতা পাখির মতো বলিস, বেলা, শুনছো? কাপুরুষ কোথাকার! মুখ হাত সবকিছু ঢেকে রাখিস কেন? সামনে আসতে কি ভয় পাস তুই? তোকে কি আমি ছাড়বো না? দরকার হলে তোর শরীরে রক্ত দিয়ে গোসল করব আমি, পবিত্র হব। তুই একটা আমার সমুদ্র ভাইয়ের বুকে ছুটছিস। কি ভাবছিস তোর আমি ছেড়ে দিব? নরম পেয়ে মাথায় উঠছিস তোকে? লোকটি এবার আগে থেকেও জোরে হেসে উঠল। ঘুন্ডিটি খুলে ফেলল। চোখে চশমা, মাস্ক খুলে ফেলল। আমি চমকে উঠলাম। আরে, এই রে তো সেই ছেলেটি। কাল সে স্বেচ্ছায় সামনে এসেছিল। তার মানে এবার ছেলেটিকে দেখে আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না। ভেতর থেকে ঘৃণা বের হচ্ছে। ছেলেটি বাঁকা হাসি দিয়ে বলল, উফ, বেলা, তুমি এত ভয়ঙ্কর! উফ, উফ, কি রূপ তোমার! আমি দ্বিতীয়বার প্রেমে পড়লাম কিন্তু। সমুদ্র শেখ এমনিতে তোমার মায়ায় পড়ে নাই। এবার সত্যি আমি তোমার পিছু ছাড়ছি না। আমি ভুরু কুঁচকাতে থাকলাম, কিন্তু বলবো এর আগে ছেলেটি নিজেকে কাবার করে নিল। বলল, আমি সমুদ্র শেখকে করি নাই। বেলা, ভুল ভাবছো। আমি যদি সমুদ্রকে মারার চেষ্টা করতাম, সেটা চেষ্টা হতো না। আর বুকে 2 ইঞ্চি নিচে লাগতো না। সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হয়ে বুকে না হয় মাথায় মারতাম। আমি কথা দিয়ে কথা খেলাপ করি না বেলা। আমি যা করি প্রকাশ্য করি, পিছনে কিছু করার স্বভাব আমার নেই। তাছাড়া আমি কিছু করলে এ দেশের কেউই কিছু করতে পারবে না। এই রুদ্ররাহানিকে ধরা এত সহজ নয়। যাচ্ছি বেলা। তোমার আজকের রূপ আমাকে ভাবাচ্ছে। আমাদের এখন থেকে রোজ দেখা হবে কিন্তু। মুখে বাঁকা হাসি, গুনগুনিয়ে গান ধরল, তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কই, কাটা দিয়ে সাথে। সমুদ্র ভাইয়া কেবিনের সামনে চুপচাপ বসে আছি। তার কেবিনে যাওয়া নিষেধ। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। ডাক্তাররা বলেছেন কাল তার রুমে যা ওপেন পারমিশন দেওয়া হবে।
নাজিম ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমি প্রেসক্রিপশনটা তাকে বুঝিয়ে দিয়েছি। সে ওষুধগুলো আনতে চলে গেছে। যাওয়ার আগে আমাকে কড়া আদেশ দিয়ে গেছে, যেন ক্যাবিনের সামনে থেকে এভাবে হুটহাট বের না হই। চারদিকে বিপদ, কোথাও কিভাবে কি রূপে বসে আছে কেউ জানে না। এমপি হওয়ার দরুন সমুদ্র ভাইয়া, এমনিতেই শত্রুর অভাব নেই, গার্ড পুলিশ ছাড়াও আমাদেরও লক্ষ্য রাখতে হবে। এখন আমরা আর তার সম্পর্ক আর আড়ালে নেই, বরং প্রকাশ্যে জানে সবাই। তাই শত্রুরা কোনো ছুতাতেই ছোট মনে করবে না। আমাকে ক্যাবিনের সামনে থেকে ক্যাবিনের দিকে নজর রাখতে বলছে। বসে তো আছি কেবিনের সামনে, কিন্তু মন মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে রুদ্র রাহান। কে এই ছেলেটি? আমার পিছু কেন পড়ছে? কি তার উদ্দেশ্য? কেন বেলা বেলা করে? তার মুখোশের আড়ালে কোন উদ্দেশ্য লুকিয়ে আছে? আবার অন্যদিকে আরেকটা ভয় মন জুড়ে পড়েছে। রুদ্র রাহান ছেলেটি যদি সমুদ্র ভাইয়াকে মারার চেষ্টা না করে, তাহলে কার এত বড় সাহস এমপির বাড়িতে এমপিকে করবে? নিশ্চয় ওই লোকটি পিছনে এমন কেউ আছে কি, যে ঘরের শত্রু বিভীষণের কাজ করছে না? সেটা কি করে হয়? ঘরের মানুষেরা কেন এমন করে? উফ, কি অসহ্য দোটানা পড়লাম। পাগল হয়ে যাচ্ছি। ছোট্ট এই মস্তিষ্কতে কোনো মতে অঙ্কের হিসাব মিলাতে পারছি না। আমার শরীরে ক্লান্তি, চোখে ঘুম ভাব চলে আসছে। এভাবে একা বসে থাকলে এমনই হবে। আমি উঠে দাঁড়াতেই নাজিম ভাইয়া এলো। কেবিনের দরজা টোকা দিয়ে নার্সকে ওষুধগুলো দিয়ে দিল। আমার দিকে এগিয়ে এসে একটা প্যাকেট দিয়ে বলল, এগুলো খেয়ে নে। নিশ্চয় সেই দুপুরের পর কিছু খাস নাই। ভাইয়া, খাবার গলা দিয়ে নামবে না। ওনার জন্য আমার কলিজা ছটফট করছে। ওনার মুখে একটা ডাক শোনার জন্য অপেক্ষায় আছি। নাজিম ভাইয়া আমাকে ক্যাবিনে চেয়ারে বসিয়ে বলল, এই সময় নিশ্চয় দুর্বল হতে চাস না, সময়টা শক্ত থাকার। তুইও হাসপাতালে ভর্তি হতে চাস না। সমুদ্র জেগে যদি তোকে না দেখতে পায়, শুনে তুইও হাসপাতালে ভর্তি। ও ঠিক কি থাকতে পারবে? এমপির বউ হয়েছিস, এরকম নরম তোকে মানায় না, কঠিন হতে শেখ। চুপচাপ খেয়ে নে। লাস্ট কথাটা গম্ভীর গলায়। আমি আর কথা বাড়ালাম না। প্যাকেটটা খুলে অল্প কিছু খেয়ে নিলাম। নাজিম ভাইও খেয়ে নিল। আমি আর নাজিম ভাইয়ের সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু আলোচনা করলাম না, নিজের ভিতরই আড়াল করে রাখলাম। সকালবেলা হাসপাতালে করিডোরে নামাজ আদায় করে নিলাম। একটু এদিক ওদিক হাঁটছি, আল্লাহকে স্মরণ করছি। এর মধ্যেই নার্স কেবিন থেকে বের হলো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারি। নাজিম ভাইয়া করিডোরে চেয়ার হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে। কাল থেকে ভাইয়ার কতটা ক্লান্ত মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তাই তাকে আর জাগালাম না, নার্সের দিকে এগিয়ে গেলাম। বললাম, উনি কেমন আছে? ওনার কি জ্ঞান ফিরেছে? নার্স, হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে। উনি চড়ুই নামে কাউকে খুঁজছে। আপনি কি চড়ুই? নার্সের কথা বলতে দেরি হতে পারে। আমি উত্তর না দিয়েই ক্যাবিনের দরজা খুলে ভিতরে চলে গেলাম। সমুদ্র ভাইয়া বুক উন্মুক্ত, ব্যান্ডেজ করা, বাম হাতের বাহুটাও সাদা ব্যান্ডেজ মোড়ানো, দু চোখ বন্ধ করে আছে। জেগে আছেন কি ঘুমিয়ে আছেন একটু বোঝা মুশকিল। আমি দু কদম পা বাড়াতেই সে মাথা কাত করে আমার দিকে তাকালো। ইস, কলিজাটা মুচড়ে উঠল। একটা রাতের ব্যবধানে আমার পুরুষটি এত কাহিল হয়ে পড়েছে, মুখ শুকিয়ে গেছে। দূর থেকেও আমি তার চোখের নিচে কালো দাগ দেখতে পাচ্ছি। হাতে স্লাইনের ক্যান্ডেল দেওয়া। কতটা কষ্ট হচ্ছে তার। মুহূর্তেই চোখে জল ভর্তি হয়ে গেল। সমুদ্র ভাইয়া শুকনো একটা হাসি দিল, চোখের ইশারায় তার কাছে ডাক দিল। আমি এগিয়ে গিয়ে তার পাশে বসলাম। কাঁপা কাঁপা হাতে তার হাতটা ধরেই ডুকরে কেঁদে উঠলাম। বললাম, আমার জন্য আপনার আজ এই অবস্থা আমিই দায়ী, তাই না? সে 4 বছর আগে আমার হাতে লাঠি আঘাতে ওই সর্দারের ছেলে জীবন গেছে, কিন্তু এর ফল আপনি ভোগ করছেন। খুবই কষ্ট হচ্ছে আপনার, তাই না? আপনি জানেন আমার বুকটা ফেটে যাচ্ছে সমুদ্র ভাইয়া। ইস, কি এমন ক্ষতি হতো যদি দুটো আপনার না লেগে আমার বুকে লাগতো? সমুদ্র ভাইয়া তার হাতটা দিয়ে আমার মুখটা চেপে ধরলো। মুহূর্তেই তার চোখে দুটো লাল হয়ে উঠল।
একটু রেগে বলল, চুপ ইডিয়েট। একটু জোরে, খবরদার জোরে। আজ যা বলছিস বলছিস, এ জীবনে দ্বিতীয়বার কখনোই এই কথা যেন তোর মুখে না শুনি, তাহলে আমি সমুদ্র ভয়ঙ্কর রূপ ও দেখবি। তোর কিছু হলে আমি সমুদ্র বেঁচে থাকতে পারবো না যে। তোর যত বিপদ দুঃখ সব আমার ঝুড়িতে জমা হোক, আমার সুখগুলো তোর নামে না হয় বলিদান হোক। হাতটা মুখ থেকে সরিয়ে বললাম, আপনার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। ঠোঁট উল্টে, প্রেমিক পুরুষের কাছে তার শখের নারী বেশ আহ্লাদের হয়। যত ব্যথা, যত দুঃখ, যত কিছুই হোক না কেন, শখের নারীকে দেখলে, তার কথা শুনলে পুরুষের ইহজগতি সকল কষ্ট দূর হয়ে যায়, মনের ভিতরে অদৃশ্য শক্তি খুঁজে পায়। সমুদ্র ভাইয়া তার হাত দিয়ে আমার মাথাটা ধরে আমাকে তার দিকে এগিয়ে নিয়ে গেল, বললেও, আমারও আমার এই কষ্টটা সহ্য হচ্ছে না। ইস, কাল রাতে যদি এই ঘটনাটা না ঘটতো, আমি আর তুই আজ রাতেই উপোস ভাঙতাম, প্রিয়তমার গভীর নেশালো প্রেম সমুদ্র ডুব দিতাম। তোর শিহরণে রন্ধে রন্ধে আমি থাকতাম, তোর শরীরের পরশে গোড়ায় গোড়ায় আমার পবিত্র উষ্ণ ছোঁয়া ছিটার ফোঁটা থাকতো আমার সিলমোহরে, তুই চিরকালের জন্য আবদ্ধ হয়ে যেতি। সিট চড়ুই, আমাদের বাচ্চাগুলোও দুনিয়াতে আসার সময় আবারও পিছিয়ে গেল। আমি বড় বড় চোখ করে তাকালাম, কান্না থেমে গেল। ওনার এই অবস্থা, উনি বলছে কি? কে বলবে এই লোকটা এখন হাসপাতালে আছে? হুট করে সমুদ্র ভাইয়া মাথাটা উঁচু করে আমার ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল, মিষ্টি লাগছে না কেন চোরই? ছি 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 বউ, চোরই বউ, তুই বাসি মুখে নিয়ে আমার কাছে আসলি কেন? থু থু। আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। উঠবো না কেন? এই লোকটি এখন আমাকে অপমান করছে, এই অবস্থায় রসিকতা করছে। কত বড় পাগল না হলে এমন পাগলামি করে। দ্রুততার থেকে সরে গেলাম, ঠোঁট উল্টে বললাম, আমি কি আপনাকে বলছি আমার চুমু হরণ করতে? অসভ্য বেটা, নির্লজ্জ, ঠোঁট কাটা। হ্যাঁ বেটা, আরো কিছু বলবো তার আগে সমুদ্র ভাই হো হো করে হেসে উঠল। এর মধ্যে কেবিনে মা, চাচি, ভাইয়া, বাবা, চাচারা ঢুকলো। বড় চাচি চাচা সমুদ্র ভাইয়াকে জড়িয়ে ধরতে কাঁদতে লাগলো। এটাই মনে হয় সন্তান আর পিতামাতার অপূর্ব এক বন্ধন। সমুদ্র ভাইয়াকে একে একে সবাই দেখলো, সবাই বসে আছে, এটা সেটা সবকিছু বলছে। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মনের মধ্যে অদ্ভুত এক সুখের সন্ধান পাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া শেষ নেই, উনি সুস্থ আছেন। আমি বারবার তার দিকে তাকাচ্ছি, ওনার চোখ পড়তেই সরিয়ে নিচ্ছি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কথাটা আমার আর সমুদ্র ভাইয়ার জন্য যুক্তিকর। যেখানেই আমি আর সমুদ্র ভাইয়া একসাথে থাকবো, সেখানেই আমার জীবনে ঘূর্ণিঝড় হানা দিবে না, এই ইজ্জত চাঙ্গা হবে। এত এত আমার মনে সুখ কখনোই সমুদ্র ভাইয়া সহ্য করতে পারে না, এটা আমি ভুলে গিয়েছিলাম। এর মধ্যেই সমুদ্র ভাইয়া বলল, বউ, সবার সামনে এমন ডাকে। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। এখনো বউয়ের সাজে আছিস? উফ, কেউ আমার বউটাকে বলো, তার জামাই অসুস্থ, তারে এমন বউয়ের সাজে দেখলে আমার তাকে আদর করতে ইচ্ছে করে। বড়দের মাঝে আস্তাকুল্লা বলার আওয়াজ বেড়ে গেল। সমুদ্র ভাইয়া রুমে, নার্স, ডাক্তার সহ ছোটরা হেসে লুটোপুটি খেলো। আমি চোখ বন্ধ করে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেলাম। মনে মনে গালি দিলাম আর বললাম, চোখ মেলে তাকাতে চারদিক মুখ থেকে অ্যাটম বোমায় নিউক্লিয়ার বোমা করছে। ঠিকঠাক মতো হলে সবার সামনে কি হবে আল্লাহ বাঁচাও। ঝিনুক সহ বড়রা অনেকেই বাড়িতে ফিরে গেছে। সমুদ্র কেবিনে হেলান দিয়ে শুয়ে আছে। এর মধ্যে অন্যরা মুদ্রা সমুদ্রকে দেখে গিয়েছেন। সমুদ্র বাইরে কোনো পুলিশকে এই কেচে জড়াতে জোর গলায় আদেশ দিয়েছে, নাজিম পার্সোনালি হ্যান্ডেল করবে। কেটে গেল একদিন। সমুদ্র এখন কিছুটা সুস্থ। ঝিনুক সমুদ্রকে সব দিক থেকেই সেবা যত্ন করছে। সমুদ্র জীবনে সবচেয়ে বড় হাসি, বড় জয় পেয়ে গেছে তার প্রিয়তমার ভালোবাসা পেয়ে। ঝিনুক ক্যাবিনে নেই, নার্স ডাক দিয়ে নিয়ে গেছে। এই সময় নাজিম, শাহিন, মেহবাব একসাথে কেবিনে ঢুকলো। সমুদ্র কেবিনে বেডে হেলান দিয়ে বসে আছে।
সমুদ্র তিনজনকে একসাথে দেখে হাসি দিয়ে বলল, তিনজন একসাথে? অনেক কিছু জট খুলছে তাহলে। বস সবগুলো, বল কি খবর? নাজিম, আপাতত দুইটা খবর আছে, দুইটাই বেদনার। পুরানো অতীত জোরালো হয়েছে। আমাদের করা রিসেন্ট একটা ভুলের মাসুল দিতে হবে। নাজিমের মুখে গম্ভীর ছোঁয়া। সমুদ্র ভ্রুকুচকে তাকালো, বলল, পেঁচানো বাদ দে, খুলে বল। হাসপাতালে এমনিতেই দম বন্ধ হয়ে আসছে। কবে যে সুস্থ হব? ওদের নরকের ঘাট দেখাবো? মেহবাব, মুনতাহা আপুর বিয়েটা আমাদের আরো দেখে শুনে বুঝে দেওয়া দরকার ছিল। পুরানো জট পাকালো, সম্পর্ক গড়েছে। বড্ড ভুল হয়ে গেছে। দেশের ছেলে কি অভাব ছিল? নাজিম ঝিনুকের পিছনে পড়া ছেলেটি বড় একটা নিঃশ্বাস ছাড়ল। ডিরেক্টর রুদ্র রায়হান বাইরে পড়াশোনা করে দেশে ফিরেছে 2 থেকে 1.5 বছর আগে। সাইকোলজি নিয়ে বিদেশে নামকরা প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। খুব চতুর, সাপ মস্তিষ্ক। বিদেশে বড় বড় অফার পায়, ঢেলে দেশে চলে এসেছে শুধুমাত্র বোনের জন্য। একটাই বোন, কলিজা থেকে কম নয়। এই ছেলে পারে না এমন কিছু নাই। গতবার আমি কাছ থেকে দেখেছি, খুব স্ট্রং পার্সোনালিটির ছেলে, রহস্যময়। এই কেসটা আমার পুলিশ এসআই সহ কেউই সলভ করতে পারেনি। এখানে বাহিরে দেশও যুক্ত ছিল, কিন্তু এ ছেলে একদিনে ব্যবধানে সেটা সলভ করে দিয়েছে। এ ছেলের কর্মকাণ্ড দূর দূরান্ত পর্যন্ত ছড়ানো। খুবই গোপন তথ্য থেকে জেনেছি আন্ডারওয়ার্ল্ড সাথে সূক্ষ্ম তালমিল আছে। মুনতাহার ফুপু শাশুড়ির ছেলে, তাই তো আমার তাকে ধরতে পারিনি। ঘরের শত্রুকে আমন্ত্রণ জানিয়েছি, বাহিরে খুঁজছিলাম। সমুদ্র মিনিট 2 চুপ করে বসে রইল। 2-5 মিলাচ্ছে না। কেবিন সবাই চুপ হয়ে রইল। সমুদ্র বলল, 2 নম্বরটা কি? ওটাও বল। শাহিন, তুই প্লিজ উত্তেজিত হইস না, শান্ত থাকিস। ওটা না বললে হয় না নাজিম। সমুদ্র শাহিনের দিকে চোখ রাঙিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, বলছি বল, আমি এত দুর্বল না। নাজিম মুনতাহা ফুফু শাশুড়ি মেয়ে, তোর ছোট ভাই ফারহান সাহিলের বউ, মানে রুদ্র রায়হানের বড় বোন। কথাটা শুনে যতটা সহজ মনে হচ্ছে ততটাও নয়। সমুদ্রের সাথে সাথে নাজিমের দিকে তাকালো। সমুদ্রের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা সত্যি হজম করার মতো কথা না। সমুদ্র তার ব্যান্ডেজ করা হাতটা মুষ্টিবদ্ধ করে বেডে ঘুষি দিয়ে বলল, শিট, একটা ভুল আবারও সবকিছুর সামনে নিয়ে আসবে। শাহিন সমুদ্রের দিকে এগিয়ে এলো, সমুদ্রকে বেডে হেলান দিতে বলল, শান্ত হয়ে বলল, মেহবাব ভাই, বড়রা তো এগুলো কিছুই জানে না। খালু খালা এরা তো উত্তেজিত হয়ে পড়বে। সে রংমহল আবারও বিপদ ঘনিয়ে আসবে। তাছাড়া আমার মনে হয় এই বিয়েটা কিছুটা পরিকল্পিতভাবেই হয়েছে। কারণ আমার শুধু ছেলের বাপ চাচাদের ডিটেলস দেখেছি, লতাপাতা দেখি নাই। এখন সমুদ্র কি বলবে কথার ভাষা হারিয়ে ফেলেছে। এর মাঝে নাজিম আবারও বলে উঠল, ও আরেকটা কথা, তোকে করেছে 4 বছর আগে। ঘটনা বাকি অংশ খুলে বলল সেই সর্দারটা। আর এখানে সর্দার তার বসের অনুমতি নিয়ে সবকিছু করছে, কিন্তু বসটাকে তা বের করতে পারছি না। তবে এটা শিওর, রুদ্র রায়হান এই ষড়যন্ত্রের পিছনে নেই। ও থাকলে এত সহজে প্রমাণ পেতাম না, আর তুই এই যাত্রায় বেঁচে যেতি না। সমুদ্র, ওহ। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখে শব্দ আর বাণী নেই। প্রাচীরে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করছে সবাই। সমুদ্র মাথার উপর হাতটা ভাঁজ করে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। পাশে থাকা প্রতিটা মানুষই নিজের চিন্তা বিভোর।